কোটিপতি বাবা নিজের সম্মান বাঁচাতে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দিলেন এক সাধারণ কর্মচারীর সাথে, কিন্তু তিনি জানতেন না সেই কর্মচারীর পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে পুরো শহরের সবচেয়ে বড় শক্তিটা। শহরের বুকে যখন গোধূলি নামে তখন রায়হান চৌধুরীর বিশাল অট্টালিকা প্রাসাদপুরের আলোগুলো যেন রাতের আকাশের নতুন তারা হয়ে জ্বলে উঠত। বাইরে থেকে দেখলে মনে হতো এই বাড়িটি যেন প্রতিপত্তি, সম্মান আর সুখের এক দুর্ভেদ্য দুর্গ। রায়হান চৌধুরী শহরের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যার নাম শুনলে ক্ষমতা আর অর্থ দুটোই নতজানু হতো। তার টেক্সটাইল মিলগুলো শহরের হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করত, আর তার সমাজসেবার খ্যাতি ছিল মুখে মুখে। কিন্তু সেই দুর্গের মতো বাড়ির মার্বেল পাথরের দেয়ালের আড়ালে লুকিয়েছিল এক গভীর বিষণ্ণতা আর চাপা কষ্ট, যার খবর বাইরের দুনিয়া রাখত না। এই কষ্টের মূল কারণ ছিলেন রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে নীলাঞ্জনা। নীলাঞ্জনা ছিল ভোরের আলোর মতোই স্নিগ্ধ আর সুন্দর। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা আর মনে ছিল অফুরন্ত মায়া। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর খেলায় তার জীবনটা বদলে গিয়েছিল চিরদিনের জন্য। কৈশোরের এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তার দুটি পা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে সে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। দেশের সেরা ডাক্তার, কোটি কোটি টাকার চিকিৎসা কিছুই তাকে আগের মতো স্বাভাবিক করতে পারেনি। একটি হুইল চেয়ারই হয়ে উঠেছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রথম দিকে রায়হান চৌধুরী মেয়ের এই অবস্থাকে নিয়তির লিখন বলে মেনে নিয়েছিলেন। তিনি নীলাঞ্জনাকে খুব ভালোবাসতেন, তার জন্য পৃথিবীর সেরা বই, সেরা উপহার এনে দিতেন। কিন্তু নীলাঞ্জনা যত বড় হতে লাগলো, সমাজের সমালোচনার তীর রায়হান চৌধুরীর মানসিকতাকে বিষাক্ত করে তুলল। তার কাছে মেয়ের শারীরিক কষ্টের চেয়েও বড় হয়ে দাঁড়ালো লোকে কি বলবে এই আতঙ্ক। তিনি দেখতেন তার ব্যবসায়িক পার্টনাররা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন দেশের নামকরা শিল্পপতি বা মন্ত্রীর পরিবারে, কিন্তু তার প্রতিবন্ধী মেয়ের জন্য এমন কোনো প্রস্তাব আসবে না, এই ভাবনা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ধীরে ধীরে তিনি নীলাঞ্জনার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলেন। যে বাবা একসময় মেয়ের এক চিলতে হাসির জন্য সব করতে পারতেন, তিনিই এখন মেয়ের হুইল চেয়ারের শব্দে বিরক্ত হতেন। নীলাঞ্জনা সব বুঝত। সে তার বাবার চোখের ভাষা, তার কথার ভেতরের শূন্যতা সবই অনুভব করতে পারত, কিন্তু সে কখনো মুখ ফুটে কিছু বলতো না। সে তার নিজের ছোট্ট দুনিয়া, বই, জানালার বাইরের আকাশ আর নীরব প্রার্থনার মধ্যে ডুবে থাকত। তার একটাই চাওয়া ছিল তার বাবা যেন ভালো থাকেন, সম্মানের সাথে বাঁচেন। এই বিশাল বাড়িতে কাজ করত শুভ নামের এক যুবক। গত কয়েক বছর ধরে সে এখানে কেয়ারটেকারের কাজ করত, কিন্তু তার আচরণে বা ব্যক্তিত্বে কোনো চাকরের মতো হীনমন্যতা ছিল না। সে ছিল শান্ত, বিচক্ষণ এবং অত্যন্ত দায়িত্বশীল। তার সবচেয়ে বড় গুণ ছিল সে নীলাঞ্জনাকে শুধু মালিকের বিকলাঙ্গ মেয়ে হিসেবে দেখত না, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সম্মান করত। যখনই নীলাঞ্জনার হুইল চেয়ার বাগানের পথে আটকে যেত, শুভ নিঃশব্দে এসে সাহায্য করত। যখন নীলাঞ্জনার হাত থেকে বই পড়ে যেত, শুভ সেটি তুলে তার হাতে দিত। তার এই নিঃস্বার্থ আচরণ নীলাঞ্জনার নিঃসঙ্গ জীবনে এক ঝলক স্বস্তির মতো ছিল। নীলাঞ্জনারও শুভর সরলতা আর সততা ভালো লাগত, কিন্তু তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য সামাজিক দেয়াল ছিল। তারা দুজনেই জানত এই সমাজে একজন ধনী মালিকের মেয়ে আর এক সাধারণ কর্মচারীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককেও ব্যাকা চোখে দেখা হবে। একদিন শহরে এক বড় চ্যারিটি গালার আয়োজন করা হয়েছিল। রায়হান চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও নীলাঞ্জনাকে নিয়ে সেখানে গেলেন। নামী ডিজাইনারের পোশাকে নীলাঞ্জনাকে রাজকন্যার মতো লাগছিল, কিন্তু তার হুইল চেয়ারটি যেন সকলের কৌতূহলী চোখের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। যখন কিছু অভিজাত মহিলা জানতে পারলেন যে সে হাঁটতে পারে না, তাদের মধ্যে কানাঘুষি শুরু হলো। এক মহিলা তার পাশের জনকে কনুই দিয়ে গুঁতো মেরে বললেন, দেখেছিস, এত সম্পত্তি কিন্তু মেয়েটা বিকলাঙ্গ, এর বিয়ে দেবে কি করে? অন্যজন ঠোঁট উল্টে বললেন, কোনো সাধারণ ঘরের ছেলের গলায় ঝুলিয়ে দেবে আর কি, বড় কোনো পরিবার তো এই বোঝা বইতে রাজি হবে না। কথাগুলো ধারালো তীরের মতো রায়হান চৌধুরীর বুকে বিঁধল। তার মনে হলো তার এত বছরের সম্মান, প্রতিপত্তি সবকিছু যেন নীলাঞ্জনার হুইল চেয়ার চাকায় পিষ্ট হয়ে যাচ্ছে। অপমানে তার কান গরম হয়ে গেল এবং তিনি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই নীলাঞ্জনাকে নিয়ে বাড়ি ফিরে এলেন। সেই রাতের পর থেকে রায়হান চৌধুরী যেন এক অন্য মানুষ হয়ে গেলেন। তার মাথায় একটাই চিন্তা ঘুরতে লাগলো, কিভাবে এই বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। কিছুদিন পর এক অপ্রত্যাশিত সম্বন্ধ এলো। দুজন ব্যবসায়ী তাদের ছেলের জন্য নীলাঞ্জনার কথা বলতে এসেছিলেন। রায়হান চৌধুরীর মনে আশার আলো জ্বলে উঠল। তিনি খুব যত্ন করে তাদের আপ্যায়ন করলেন, কিন্তু যখন তারা নীলাঞ্জনাকে হুইল চেয়ারে দেখলেন এবং তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানলেন, তাদের মুখের ভাব বদলে গেল। তারা কোনো একটা অজুহাত দেখিয়ে ছুটে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পর রায়হান চৌধুরীর ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ, অপমান আর হতাশা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তিনি চিৎকার করে বললেন, আমার কপালটাই পোড়া, এত সম্পদ, এত নাম, কিন্তু মেয়েটা এমন যে কেউ তাকে ছুঁড়েও দেখতে চায় না। এ আমার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। বাবার এই ভয়ঙ্কর কথাগুলো পাশের ঘর থেকে নীলাঞ্জনার কানে গেল। তার মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে দিয়েছে। সেই রাতে সে বালিশে মুখ লুকিয়ে অনেক কাঁদল, কিন্তু পরদিন সকালে সে আবার শান্ত, নীরব নীলাঞ্জনা হয়ে গেল। অন্যদিকে রায়হান চৌধুরীর মাথায় এক ভয়ঙ্কর ও চূড়ান্ত পরিকল্পনা জন্ম নিয়েছিল। এমন এক পরিকল্পনা যা কেবল তার মেয়ের জীবনই নয়, বরং সবার ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে চলেছিল। পরদিন সকালে তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন এবং শীতল গলায় বললেন, নীলাঞ্জনার বিয়ে আমি 1 সপ্তাহের মধ্যে দেব, যে কোনো ছেলের সাথে। ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, স্যার, যে কোনো ছেলের সাথে মানে? রায়হান চৌধুরী জানালার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, যে কোনো ছেলের সাথে। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল বাগানের দিকে, যেখানে শুভ নিবিষ্ট মনে গাছে জল দিচ্ছিল। রায়হান চৌধুরী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার মাথায় এক নিষ্ঠুর বুদ্ধি খেলে গেল। তিনি মনে মনে ভাবলেন, যদি এই কর্মচারীর সাথেই মেয়ের বিয়ে দিই, তাহলে অন্তত লোকে বলতে পারবে না যে মেয়েটা আইবুড়ো হয়ে ঘরে বসে আছে। সম্মানের বোঝাটা তো নামবে। সেই সন্ধ্যায় তিনি শুভকে নিজের স্টাডি রুমে ডাকলেন। শুভ ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করল। রায়হান চৌধুরী তার দিকে তাকিয়ে শীতল চোখে বললেন, আমি যদি তোমাকে একটা বিশাল অঙ্কের অর্থ, একটা ফ্ল্যাট আর সারা জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দিই, তুমি কি
আমার মেয়েকে বিয়ে করবে? এই প্রস্তাব শুনে শুভর পায়ের তলা মাটি সরে গেল। তার মনে হলো যেন সে ভুল শুনেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, চৌধুরী সাহেব, আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন। রায়হান চৌধুরী গম্ভীর গলায় বললেন, আমি মজা করি না, যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। শুভ সাহস করে বলল, কিন্তু সাহেব, আমি একজন সাধারণ কর্মচারী, আর নীলাঞ্জনা দিদিমণি আপনার মেয়ে, এই বিয়ে তো সম্ভব নয়। রায়হান চৌধুরী টেবিলে এক চাপড় মেরে বললেন, অসম্ভব কিছুই নয়, এবং এই বিয়ে হবে, তোমাকে শুধু হ্যাঁ বলতে হবে। শুভর মনে ঝড় বইছিল। সে নীলাঞ্জনাকে সম্মান করত, তার প্রতি এক ধরনের মায়াও ছিল, কিন্তু সে জানত এই বিয়ে ভালোবাসার নয়, প্রয়োজনের। সে আস্তে করে জিজ্ঞাসা করল, নীলাঞ্জনা দিদিমণি কি এই বিয়েতে রাজি হবেন? রায়হান চৌধুরী তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তার মতামতের কোনো প্রয়োজন নেই, আমি তার বাবা, আমার সিদ্ধান্তই শেষ কথা। এই কথা শুনে শুভর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সে ছিল সাধারণ ঘরের ছেলে, আর সাধারণ মানুষের কাছে প্রায়শই না বলার সুযোগ থাকে না। সে মাথা নিচু করে বলল, আপনার যা ইচ্ছা সাহেব। রায়হান চৌধুরীর মুখে এক অদ্ভুত বিজয়ীর হাসি ফুটে উঠল। এখান থেকেই শুরু হলো সেই অধ্যায়ের, যা খুব শীঘ্রই পুরো শহরকে নাড়িয়ে দিতে চলেছিল। বিয়ের দিন প্রাসাদপুর আলোয় ঝলমল করছিল, সানাইয়ের সুর ভাসছিল বাতাসে, কিন্তু সেই সুরে আনন্দের চেয়ে বেশি ছিল এক চাপা দীর্ঘশ্বাস আর কৌতূহল। অতিথিরা আসছিল, উপহার দিচ্ছিল, কিন্তু তাদের চোখে ছিল শুধু একটাই প্রশ্ন, একজন কোটিপতি কিভাবে নিজের একমাত্র মেয়েকে একজন সাধারণ কর্মচারীর হাতে তুলে দিচ্ছেন? লাল বেনারসিতে নীলাঞ্জনাকে অপার্থিব সুন্দর লাগছিল। হুইল চেয়ারে বসে থাকা তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যদিও তার চোখের কোণে মুক্তোর মতো দু এক ফোঁটা জল চিকচিক করছিল। অন্যদিকে সাধারণ শেরবানিতে শুভকে দেখে মনে হচ্ছিল সে যেন এই জমকালো আয়োজনের সাথে বেমানান। তার মুখে ভয় আর দায়িত্ববোধের এক মিশ্র অনুভূতি খেলা করছিল। বিয়ের মন্ত্র উচ্চারিত হচ্ছিল, কিন্তু সবার মনোযোগ ছিল বরকনের দিকে। 7 পাক ঘোরার সময় এলো এক হৃদয় বিদারক মুহূর্ত। শুভ নীলাঞ্জনার হুইল চেয়ার ধরে যজ্ঞের আগুনের চারপাশে ঘুরছিল। সেই মুহূর্তে তাদের চোখাচোখি হলো। দুজনের চোখেই ছিল এক নীরব বোঝাপড়া, যেন তারা দুজনেই জানে এই সম্পর্ক পরিস্থিতির শিকার, কিন্তু একে সম্মানের সাথে টিকিয়ে রাখতে হবে। বিয়ে সম্পন্ন হবার পর অতিথিরা একে একে বিদায় নিল। যাওয়ার সময়ও তাদের মুখে ছিল নানা গুঞ্জন। রায়হান চৌধুরী সবকিছু শুনেও না শোনার ভান করছিলেন। তার মনে একটাই স্বস্তি ছিল, মেয়ের বিয়েটা তো হলো। বিদায়ের সময় নীলাঞ্জনা তার বাবার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, চিন্তা করবেন না বাবা, আমি ভালো থাকবো। শুভ ধীরে ধীরে হুইল চেয়ার ঠেলে নীলাঞ্জনাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িটা যখন গেট পেরিয়ে গেল, রায়হান চৌধুরী দরজায় দাঁড়িয়ে রইলেন। তার মনে হলো জীবনের সবচেয়ে বড় বোঝাটা তিনি নামিয়ে ফেলেছেন, কিন্তু তিনি জানতেন না এই বোঝা নামাতে গিয়ে তিনি নিজের বিবেকের ওপর যে পাথর চাপা দিয়েছেন তা খুব শীঘ্রই তার অহংকারের পাহাড়কে ধুলোয় মিশিয়ে দেবে। শুভ আর নীলাঞ্জনা পৌঁছল শহরের এক প্রান্তে একটি ছোট ছিমছাম ফ্ল্যাটে। ফ্ল্যাটটি রায়হান চৌধুরী দিয়েছিলেন। শুভ নীলাঞ্জনাকে ঘরে নিয়ে গিয়ে আস্তে করে বলল, আপনি বিশ্রাম নিন। নীলাঞ্জনা মৃদু হেসে বলল, এখন থেকে আমাকে আপনি নয়, তুমি বলো, আমি তোমার স্ত্রী। শুভর অস্বস্তি হলেও সে মাথা নাড়ল। দিন কাটতে লাগলো। শুভ তার প্রতিশ্রুতির চেয়েও বেশি যত্ন নিতে শুরু করলো নীলাঞ্জনার। সে রান্না করত, ঘর পরিষ্কার করত, নীলাঞ্জনাকে বই পড়ে শোনাতো, এমনকি বিকেলে তাকে কাছের লেকের পাড়ে ঘুরিয়ে আনত। নীলাঞ্জনা ধীরে ধীরে বুঝতে পারছিল শুভ শুধু একজন ভালো মানুষই নয়, তার মধ্যে এক অসাধারণ ব্যক্তিত্ব লুকিয়ে আছে। একদিন সন্ধ্যায় লেকের পাড়ে বসে নীলাঞ্জনা জিজ্ঞাসা করল, তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে শুভ? শুভ কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি আপনাকে একা ওই অসহায় অবস্থায় ফেলে আসতে পারিনি নীলাঞ্জনা। নীলাঞ্জনার মনটা ভরে গেল। সেই দিনের পর থেকে তাদের সম্পর্কের মধ্যে থাকা দ্বিধার বরফ গলতে শুরু করলো। বিয়ের প্রায় 15 দিন পর এক রাতে হঠাৎ তাদের দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। শুভ দরজা খুলতেই দেখল দুজন সম্ভ্রান্ত চেহারার লোক দাঁড়িয়ে আছেন। তাদের মুখ গম্ভীর। একজন বললেন, তুমিই শুভ? শুভ মাথা নাড়তেই অন্যজন বললেন, তোমার আসল পরিচয় নিয়ে আমাদের কিছু কথা বলার ছিল। এই কথা শুনে শুভর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভেতর থেকে নীলাঞ্জনাও সব শুনছিল। তার বুক ধরফর করতে লাগলো। দুজন ভেতরে এসে বসলেন। তাদের মধ্যে একজন তার ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করে টেবিলের ওপর রাখলেন। ছবিতে একটি ছোট ছেলের সাথে দেশের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন মিস্টার বিশাল দেব বসু দাঁড়িয়েছিলেন। একজন লোক বললেন, শুভ, তোমার বাবা তোমাকে অনেক খুঁজছেন। নীলাঞ্জনার পৃথিবী যেন ঘুরতে শুরু করল। সে অবিশ্বাসের দৃষ্টিতে শুভর দিকে তাকালো। লোকটি বলে চলল, এর আসল নাম অর্কপ্রভ বসু। ইনি কোনো সাধারণ কর্মচারী নন, ইনি কলকাতার বিখ্যাত শিল্পপতি বিশাল দেব বসুর একমাত্র ছেলে। ঘরে যেন বাজ পড়ল। শুভ মাথা নিচু করে নিল। নীলাঞ্জনা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, এটা কি সত্যি? শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি আমার বাবার টাকার দুনিয়া আর মিথ্যে সম্পর্কগুলো থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম অর্থ ছাড়া একজন সাধারণ মানুষ হিসেবে আমার মূল্য কতটুকু। তাই আমি বাড়ি ছেড়ে এখানে এসেছিলাম কাজ খুঁজতে। সে নীলাঞ্জনার দিকে তাকিয়ে বলল, এখানে এসে আমি প্রথমবার কোনো খাঁটি মানুষকে দেখেছিলাম, আর সে হলে তুমি। যখন দেখলাম তোমার বাবা শুধু তার সম্মানের জন্য তোমাকে আমার মতো একজন কর্মচারীর সাথে বিয়ে দিচ্ছেন, আমি না করতে পারিনি, কারণ আমি জানতাম অন্য কোথাও তোমার এর চেয়েও খারাপ অবস্থা হতে পারত। লোক দুজন বললেন, অর্কপ্রভু, তোমাকে বাড়ি ফিরতে হবে। অর্কপ্রভু নীলাঞ্জনার দিকে তাকিয়ে বলল, আমি ফিরবো, কিন্তু একা নয়। নীলাঞ্জনাকে ছাড়া আমি কোথাও যাব না। ও আমার স্ত্রী এবং আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কয়েকদিনের মধ্যেই এই খবর দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। রায়হান চৌধুরীর আসলে এক বিশাল শিল্পপতির ছেলে। রায়হান চৌধুরী যখন খবরটা শুনলেন প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু যখন তিনি খোঁজ নিয়ে নিশ্চিত হলেন, তার পায়ের তলার মাটি সরে গেল। লজ্জা, অপমান আর অনুশোচনায় তার মাথা ঘুরতে লাগলো। সেই সন্ধ্যায় তিনি ছুটে গেলেন নীলাঞ্জনার সেই ছোট্ট ফ্ল্যাটে। দরজা খুলল অর্কপ্রভ। রায়হান চৌধুরী তার দিকে তাকাতে পারছিলেন না। তিনি ভেতরে ঢুকে দেখলেন নীলাঞ্জনা শান্তভাবে বসে আছে। রায়হান চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মেয়ের সামনে এগিয়ে গেলেন এবং তার হুইল চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি কান্না জড়িত গলায় বললেন, মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে বোঝা ভেবেছিলাম। আমি আমার মিথ্যে সম্মান বাঁচাতে গিয়ে তোর জীবনটা নষ্ট
করে দিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি আসল সম্মান টাকায় নয়, মনুষ্যত্বে। আজ তোর কর্মচারী ভেবে বিয়ে দেওয়া স্বামী আমার চেয়ে হাজার গুণে বড় মানুষ। সেই প্রথমবার শহরের সবচেয়ে ধনী আর অহংকারী ব্যক্তিটি তার নিজের মেয়ের সামনে মাথা নিচু করে অঝরে কাঁদছিলেন। নীলাঞ্জনার চোখেও জল ছিল, কিন্তু তাতে রাগ ছিল না, ছিল করুণা। সে তার হাত বাড়িয়ে তার মাথায় রাখলো এবং মৃদু গলায় বলল, বাবা, যে নিজের ভুল বুঝতে পারে তার চেয়ে বড় আর কেউ হয় না। এখন পুরো শহর সেই কোটিপতি বাবার গল্প বলে, যিনি নিজের মেয়েকে বোঝা মনে করে এক কর্মচারীর সাথে বিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই বিয়েই তার চোখ খুলে দিয়েছিল এবং তাকে শিখিয়েছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সম্পর্কের মূল্য সম্পদের চেয়ে অনেক বেশি।